সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি যে মানুষ সৌন্দর্যের পূজারী এবং সেই প্রাচীনকাল থেকে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ চেষ্টা করে আসছে। এবং এই আধুনিক যুগে আমরা জানি সৌন্দর্য বর্ধনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে সার্জারি, যেটাকে আমরা প্লাস্টিক অথবা তারই একটি অংশ হিসেবে অ্যাস্থেটিক সার্জারির কথা বলে থাকি। শুধুমাত্র যে মানুষ দুর্ঘটনায় পতিত হয়ে যাদের সৌন্দর্য হারিয়েছেন সেটিকে ঠিক করা নয়, যারা যে স্বাভাবিক যে তার সৌন্দর্যটি রয়েছে সেটিকেও যদি কেউ আরও বর্ধিত করতে চান, সেটিকে যদি আরও রিসার্চ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু অ্যাস্থেটিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সেই প্রসঙ্গক্রমে আমরা আজকে আলোচনা করতে চাই যে সৌন্দর্য বর্ধনে প্লাস্টিক ও অ্যাস্থেটিক সার্জারি। আমাদের আলোচনায় যুক্ত আছেন ডাক্তার ইকবাল আহমেদ, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ কসমেটিক সার্জারি এবং তার অ্যাস্থেটিক সার্জন এবং প্লাস্টিক সার্জন। স্বাগত ডাক্তার ইকবাল আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর দর্শকদের। আমরা আসলে একটি একেবারেই বলবো যে দারুণ আলোকিত একটি বিষয় নিয়ে আজকে কথা বলছি। সেটি হচ্ছে যে আমাদের সৌন্দর্য বর্ধনে অ্যাস্থেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারির ভূমিকা। আমরা জানি যে মানুষ অনেক আগে থেকেই সৌন্দর্য রক্ষায় কিন্তু সচেতন। আমরা দেখেছি সেই প্রাচীন মিশরের যুগ থেকে মানুষ গোলাপের পানিতে নিজেকে সুরভিত করত, বিভিন্ন জিনিস মানুষ লাগাতো তার চেহারার সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য বর্ধনের জন্য। মানুষের সুন্দর একটি কনফিডেন্স, একটি আত্মবিশ্বাস। তো এই অ্যাস্থেটিক সার্জারির একজন চিফ কনসালটেন্ট হিসেবে বলছি যে কি কি ধরনের রোগী সাধারণত আপনারা সৌন্দর্য বর্ধন করে থাকেন বা কারা কারা আপনাদের কাছে আসে মূলত? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের শরীরে যেসব পরিবর্তন হয় সেটা হলো যে আমাদের এইজিং প্রসেসের জন্য হতে পারে, অথবা কোনো দুর্ঘটনার জন্য হতে পারে, অথবা স্বাভাবিক পরিবর্তনের জন্য যেসব পরিবর্তন হয়, যেমন হলো যে আমাদের ফেস থেকে যদি শুরু করি, ফেসে কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়। একদম উপর থেকে যদি আপনি শুরু করেন যে আপনার মাথায় চুলের যে ব্যাপারটা, সেটা প্রতিস্থাপনের কাজটা কিন্তু প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জন করে থাকেন। তারপরে কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, তারপরে কপালটা অনেক বড় হয়ে যায়, আইব্রাউজ ড্রুপি হয়ে যায়, আইব্রাউজ থিন হয়ে যায়, চোখের উপরের পাতা ঝুলে যায় বা চোখের নিচের পাতা কুঁচকে যায়, চোখের নিচে আরও প্রবলেম আছে, যেমন হলো যে গর্ত হয়ে যায় বা চোখের নিচের পাতা কুঁচকে যায়, তারপরে ফেসটা ঝুলে যায়। তারপরে অ্যাস্থেটিক সার্জারি খুবই প্রমিনেন্ট একটা পার্ট হলো যে নোজটা অনেকের বোচা থাকে বা প্রশস্ত থাকে, সেইটাকে উঁচু করতে চায়, শার্প করতে চায়। তারপরে আমরা এই লিপসের মধ্যে আছি, লিপসের মধ্যে লিপকেও হয়তো কারো হয়তো থিন লিপ আছে, সে সেটা থিক করতে চায়, অথবা থিক আছে সে সেটাকে থিন করতে চায়। তারপরে ওই যে ডাবল চিন আছে আমাদের, এই যে এই চিনের নিচেও আরেকটা চিন তৈরি হয়, ফ্যাট জমা হয়, সেটাকে আমরা ডাবল চিন বলছি। তারপরে জ লাইনটা আমরা আরও কন্ট্রোল করতে চাই, হয়তো ফ্যাট জমে সেটা খুব পাফি হয়ে গেছে, সেটাকে আমরা একটা শার্প লুক দিতে চাই। এগুলো হলো ফেশিয়াল রিজনের কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারি। সেখানে নন সার্জিক্যাল কিছু পার্ট আছে, যেমন লেজার, কেমিক্যাল পিলিং, মাইক্রোনিডিলিং ইত্যাদি অনেক পার্ট আছে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে বা থ্রেড, বোটক্স, ফিলার, এগুলোর মাধ্যমে আমরা ইমপ্রুভ করতে পারি। খুবই প্রচলিত শব্দ এগুলো বর্তমানে। এগুলো হলো ফেশিয়াল রিজন। এছাড়াও সারা শরীরে কসমেটিক সার্জারি হ্যাজ নো বাউন্ডারি। আপনি একদম মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যে কোনো জায়গায় কসমেটিক সার্জারি করার আছে, স্কোপ আছে। অন্যান্য যে কোনো সাবজেক্ট, যেমন একটা যে কোনো একটা অর্গানের মধ্যে সীমাবদ্ধ থাকে, কসমেটিক সার্জারির কোনো বাউন্ডারি নেই। যেমন হয়তো একজন কার্ডিওলজিস্ট হার্ট নিয়ে কাজ করে, হ্যাঁ, একজন স্কিন স্পেশালিস্ট শুধু তার স্কিন নিয়ে কাজ করে, হ্যাঁ, কিন্তু কসমেটিক সার্জারি একদম বা প্লাস্টিক সার্জারি মাথা থেকে পা পর্যন্ত, ইভেন ইন্টারনাল অর্গানীয় প্লাস্টিক সার্জারির রোল রাখার আছে, স্কোপ রয়েছে। হ্যাঁ, তারপরে আপনি যে বডির মধ্যে আসেন, যে আপনি যে জানতে চাইলেন যে এটা লিস্টটা অনেক বড় হবে। ব্রেস্টের মধ্যে অনেক ধরনের প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি আছে। ব্রেস্ট, বড় ব্রেস্ট ছোট করা বা ছোট ব্রেস্টটাকে বড় করা, অথবা এই যে বিভিন্ন কারণে যে ব্রেস্টটা স্যাগিং হয়ে যাচ্ছে সেটাকে টাইটেনিং করা, বা আমাদের এই যে খুব ফ্রিকোয়েন্টলি আমরা যেটা করে থাকি যে পেটের যে সমস্যাটা, যে পেটের মধ্যে চর্বি জমে সেটা ঝুলে যাচ্ছে অথবা অনেক বেশি স্ফীত হয়ে যাচ্ছে, সেখান থেকে চর্বি অপসারণ, অপ্রত্যাশিত যে চর্বিটা সেটা অপসারণ করে সেটাকে একটা সুন্দর লুক দেওয়া,
হ্যাঁ, তারপরে মানে থায়ের মধ্যে চর্বি জমা হচ্ছে, লেগের মধ্যে চর্বি জমা হচ্ছে, সেইখান থেকে আমরা চর্বি অপসারণ করে আমরা এই সৌন্দর্যবর্ধক একটা খুব টিউনড একটা কন্ট্রোল দিতে পারি বডিটাকে। বাহ, মানে বলা যায় যে একদম চুল থেকে নখ পর্যন্ত যা যা সৌন্দর্য বর্ধনের যা যা করণীয় রয়েছে তারই সার্জিক্যাল বা অ্যাস্থেটিক সাইডগুলো আপনারা করে থাকেন এবং আপনাদের কাছে আসেও থাকে। যে তার মধ্যে উল্লেখযোগ্য কথাগুলো বললেন যে আমরা যেটা বলি যে মানুষের মুখ হচ্ছে তার সবচেয়ে বেশি মানে বাইরের আয়না, মিরর। এক্স্যাক্টলি, মানে তার সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। প্রতীক মানে এই ফেসের কোনো দাগ বা এক্সপোজড এরিয়ায় যেসব জিনিসগুলো, দাগগুলোকে আমরা একেবারে পছন্দ করি না। ডেফিনেটলি ছোটখাটো কেটে গেলে আমরা সাধারণভাবে দেখি যে যখন ছোট বাচ্চারা যখন কেটে আসে তখন বাবা মারা অনেকেই বলে যে একটু ওনাকে কসমেটিক সুচার যদি দিবেন যাতে দাগটা না পড়ে, দাগটা যাতে দাগ কম পড়ে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে আমি বিশ্বাস করি। তো আমি যেটা জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটটি আসলে কেমন, মানে আমরা তো আসলে একটি উন্নয়নশীল দেশের দিকে পথে যাচ্ছি। অনেক ক্ষেত্রে বলা যায় যে একদম মৌলিক চাহিদা চিকিৎসার অনেক ক্ষেত্রে অনেক পূরণ হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে সৌন্দর্য বর্ধনের জায়গাটি তো আরো অনেক পরে। কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে মানুষ সেটির জন্যও কিন্তু ভীষণভাবে আকাঙ্ক্ষিত যাদের রয়েছে। তো এই প্রেক্ষাপটটি যদি একটু বলেন, বিশ্বের বাইরের বিশ্বের সঙ্গে আমাদের দেশের প্রেক্ষাপটটি। জি, এই যে আপনি চাহিদাটা বললেন, এই চাহিদাটা কিন্তু সবসময় ব্যালেন্সড না। মানে হলো যে যে একটু কম সুন্দর সেই যে শুধু সৌন্দর্য প্রত্যাশী তা না, কিন্তু যে বেশি সুন্দর তার মধ্যে এই আকাঙ্ক্ষাটা একটু বেশি। এই জন্য বলবো যে এটা ব্যালেন্সড না এই চাহিদাটা। হ্যাঁ, এবং এটাই হয়ে থাকে, মানুষের এই চাহিদাটা কিন্তু প্রচণ্ড রকমের তীব্র, এটার তীব্রতা অনেক বেশি। তো এটার জন্য যে সারা ওয়ার্ল্ডে মানুষের মধ্যে যেরকম চাহিদা আছে, আমাদের এখানে চাহিদা ওটাও কিন্তু সেম। এবং যেহেতু এখন বিভিন্ন ধরনের ইন্টারনেটে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম খোলা, মানুষ দেখছে যে পৃথিবীর কোথায় মানে এই ধরনের সার্জারি হচ্ছে বা এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এবং এটার রেজাল্ট কী হচ্ছে, আমরা যারা এখানে প্র্যাকটিস করছি আমরা কি ধরনের রেজাল্ট দিতে পারছি। সুতরাং এটার জন্য যেটা হয়েছে যে আমাদের দেশে অ্যাস্থেটিক সার্জারির এখনকার এই বর্তমানে যে একটা লেভেল আমরা অ্যাচিভ করেছি, আমরা বলবো যে ওয়ার্ল্ডের একদম লেটেস্ট প্রযুক্তি এবং লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো সেগুলো আমরা দিতে পারছি। হ্যাঁ, আমরা অন্যান্য ক্ষেত্রে যেরকম পিছিয়ে আছি, অ্যাস্থেটিক সার্জারির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পিছিয়ে নেই। বিকজ অ্যাস্থেটিক সার্জারি করতে পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমাদের দেশে লোকজন আসে। এটা না যে তাদের চেয়ে আমরা ভালো করছি বা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছি। এটার একটা কারণ হলো যে আমাদের দেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই সার্জারিটা একটু কম খরচে করা যাচ্ছে। তারপরে হলো যে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি, এটা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে আমাদের এই যে প্রচারণা আছে সেটাতে দেখতে পাচ্ছে, সুতরাং সে তখন ডিসাইড করে যে আমি একই খরচে কেন না, একটু কম খরচে কেন আমি এই সার্ভিসটা নিতে এই দেশে যাব না। একদম, তো আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা সেই সার্ভিসটা দিতে পারছি। এটি তো খুব দারুণ একটি কথা যে মানে সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সৌন্দর্য বর্ধনের যে সার্জারিগুলো রয়েছে সেটি আমরা প্রোভাইড করতে পারছি। এটি ভীষণ আনন্দের কথা। এবং একই সঙ্গে আমি জানতে চাই যে সত্যিকার অর্থে যে এই যে ফেসের কথা যেটি বললেন, যে মুখমণ্ডলের সৌন্দর্যের কথা বললেন, এই ধরনের সার্জারিগুলো আসলে কতখানি ঝুঁকিপূর্ণ? মানে অনেকেই আসলে করতে চান কিন্তু জানতে চান যে না এটা করবো, পরে যদি আবার পুনরায় সেটা ঝামেলা হয় বা জটিলতাগুলো আসলে কি কি রয়েছে পরবর্তী। যে অনেক প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এটার সম্মুখীন আমাদের সবসময় হতে হয়। আর পেশেন্টরা যে কোনো সার্জারি করার আগে এটা সম্পর্কে একটু মানে নিশ্চিত হতে চায়। এটা বেসিক্যালি হলো যে সার্জনের এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করে। তারপরে হলো যে এই ফেশিয়াল যে কসমেটিক সার্জারির যে আইটেমসগুলো আমি অলরেডি উল্লেখ করলাম, এগুলো সবগুলি কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়। ইভেন ফেসলিফটের মতো একটা সার্জারি যেটা প্রায় 2 ঘন্টার মতো লাগে, ফেসলিফট কিন্তু আমরা মানে কানের গোড়া দিয়ে কেটে এই যে ফেসের যে স্কিনটা আছে এটার নিচে ডিসেকশন করে অনেক দূর পর্যন্ত চলে যায়। এই টোটাল ব্যাপারটাও কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়। সুতরাং এখানে যেহেতু সার্জারির একটা ইম্পর্টেন্ট রিস্ক যেহেতু অ্যানেস্থেসিয়া বহন করে, জেনারেল অ্যানেস্থেসিয়া, তো অ্যানেস্থেসিয়া যেহেতু আমরা অ্যাভয়েড করতে পারছি, তো সুতরাং জটিলতাটা আপনি অনেকটাই কমে যাচ্ছে। এবং এই ফেশিয়াল রিজনে যেহেতু ব্লাড সাপ্লাই খুব বেশি, আপনি জানেন যে ব্লাড সাপ্লাই বেশি থাকলে হিলিংটা খুব দ্রুত হয়। এবং এইগুলো আমি বলবো যে খুবই কম ঝুঁকিপূর্ণ সার্জারি, এবং আমরা দৈনন্দিন প্র্যাকটিসে বেসিক্যালি এই ধরনের অনেক সিরিয়াস ঝুঁকির সম্মুখীন হই না বললেই চলে।
একেবারে হ্যাঁ মানে আমরা ঝুঁকি মুক্ত বলা যায় জি যে ঝুঁকিমুক্ত। এবং সার্জারি। আরেকটা কথা না বললেই নয় যে এখানে ঝুঁকির ব্যাপারটা আমাদের খুব বেশি কনসার্নে রাখতে হয় যে আমাদের কাছে কিন্তু রুগী আসে না, আমাদের কাছে সুস্থ মানুষ এসে সার্জারি করে রুগী হয়। সুতরাং তাকে বেসিক্যালি সুরক্ষা দেওয়াটা মানে এখানে দায়বদ্ধতাটা আমাদের আরো অনেক বেশি, যে আর তাকে অনেক গুণ বেশি। হ্যাঁ ডেফিনেটলি। এই যে তুমি বলছো, আমি একটু সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকে জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। জি দেখা যায় সেটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, যে Definitely. সৌন্দর্যের কোনো একটি সমস্যার কারণে তার বিয়ে হচ্ছে না, সে সোশ্যাল বুলিং এর শিকার হচ্ছে, স্কুল থেকে শুরু করে পরবর্তী সময়ে ঘরের দেখা যাচ্ছে অন্যান্য ভাই বোনদের মধ্যে সে নিগৃহীত হচ্ছে, তাকে বলা হচ্ছে। এই ধরনের যে সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে অ্যাস্থেটিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হয়তো অল্প Definitely. একটু ইন্টারভেন করার ফলে সে তার স্বাভাবিক জীবনটি ফিরে পেতে পারে। এই ধরনের কোনো কেস পেয়েছেন কিনা, অথবা এই এই ধরনের কাজ ধরনের করছেন হিউজ কিনা? কেস আসে। যেমন আপনি যে কথাটা বললেন যে এটার সোশ্যাল ইম্প্যাক্ট অনেক গভীর। যেমন হলো যে কারো যদি নাকটা অনেক বেশি বোঁচা থাকে, সে সোশ্যালি খুবই নিগৃহীত থাকে এবং বুলিংয়ের শিকার হয়। এই নাকটা আমরা খুব অল্প সময়ের মধ্যে, তার নাকটা অনেক বেশি ফ্ল্যাট, এটা আমরা খুব সহজে যেটা করতে পারি একটা ইনজেকশনের মাধ্যমে এই জায়গাটুকু অবশ করি। আমরা কোনো ধরনের মানে দাগ অ্যাভয়েড করি, অর্থাৎ এই যে নাকের যে ছিদ্র আছে এদিক দিয়ে আমরা একটা ইমপ্লান্ট যদি এখানে সেট করে দিই, সাথে সাথে তার এই নাকটা উঁচু হয়ে যাবে। এবং এতে করে হবে কি যে তার কনফিডেন্সটা অনেক গুণ বৃদ্ধি পাবে। তারপরে আরও যেসব সিভিয়ার কেস আছে, যেমন হলো ঠোঁট কাটা, তালু কাটা, বা যে কানের যে কানটা কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবে তার একটা কানটা ত্রুটি রয়ে গেছে, অ্যাবসেন্ট কান রয়ে গেছে, এটা মাইক্রোশিয়া বলি। হ্যাঁ, এই জিনিসগুলি নিয়ে যখন কেউ জন্মগ্রহণ করে বা সমাজে চলাফেরা করে, সে প্রচণ্ড রকমের হীনমন্যতায় ভোগে। এবং এটা থেকে ইয়ার পরে মানে সফল সার্জারির পরে এটা উত্তরণ যখন হয় তার, সে প্রচণ্ড মানে খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ে। এবং এটাই কিন্তু মানে যে কোনো ডক্টর এটা তার আনন্দটা কিন্তু এনজয় করে, মানে এটা তার একটা অ্যাচিভমেন্ট হিসেবে পরিগণিত হয়। এবং একটা গুড ফিলিংস যে Definitely, তার হ্যাঁ। জন্য একটা কিছু করা গেল। এবং এই ব্যাপারটা আমরা আসলে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। বিভিন্ন সময় আমরা দেখি যে যে তালু কাটা বা ঠোঁট কাটা বা ক্লেফট প্যালেট, ক্লেফট লিপস, এবং মানে খুব সামান্য কারণে তার জীবনটি একেবারেই মানে স্বাভাবিক ট্র্যাক থেকে সামাজিকভাবে বিপন্ন হয়ে যায়। সামাজিকভাবে সে বিপন্ন হচ্ছে। এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ তাহলে অসংখ্য রয়েছে আপনাদের। হ্যাঁ, আমাদের অসংখ্য রয়েছে। এটা বেসিক্যালি প্লাস্টিক সার্জারির বিভিন্ন ব্রাঞ্চ। যেমন আমরা শুধুমাত্র কসমেটিক সার্জারি নিয়ে, আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র কসমেটিক সার্জারি নিয়ে কাজ করি। এটা প্লাস্টিক সার্জারির একটা স্পেশাল ব্রাঞ্চ। জি জি, ওই যে কনজেনিটাল অ্যানোমালি যেটা, সেটাও আরেকটা হয়তো এটা আরেকটা মানে জন্মগত ত্রুটি, এটা আরেকটা প্লাস্টিক সার্জারির ব্রাঞ্চ। প্লাস্টিক সার্জারি অনেকগুলি ব্রাঞ্চ। যেমন হলো যে শুধু বার্ন নিয়ে কাজ করার সুযোগ আছে, অথবা অ্যাক্সিডেন্টের ফলে যে আমাদের যে ত্রুটিগুলি হচ্ছে সেগুলো সারানোর জন্য রিকনস্ট্রাকটিভ সার্জারি নামে আরেকটা ব্রাঞ্চ আছে। হ্যাঁ, তো এক একজন বেসিক্যালি এক এক জায়গায় স্পেশালাইজড এবং সে ওই সেক্টরটা নিয়ে কাজ করছে। আপনার সেক্টরটি যদিও অ্যাস্থেটিক সার্জারি, তো অ্যাস্থেটিক সার্জারির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি বললেন যে ফেসের পরবর্তী যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্রেস্টের বিভিন্ন রকম সার্জারি আপনারা করে থাকেন, এবং এটি নিয়েও কিন্তু এক ধরনের হীনমন্যতায় অনেকেই ভোগেন, যে একটি বয়সের পরে হতে পারে, বা যারা আর্লি যে ব্রেস্ট ডেভেলপমেন্টের যদি প্রপার না হয় এই সাইটগুলিতে, সেও কিন্তু সামাজিকভাবে প্রতিকূল। ডেফিনেটলি। এই সার্জারিগুলো বাংলাদেশের কেমন হচ্ছে এখন, এবং এটির সামাজিক বা প্রেক্ষাপটটি কেমন, মানে আসছে কেমন, তারা এটা করতে চাচ্ছে কিনা, বা তাদের কোন বাধার সম্মুখীন হচ্ছে কিনা? না, প্রচুর করছে। হ্যাঁ, এই বাধার সম্মুখীন বেসিক্যালি যেহেতু এটা তার প্রাইভেট পার্টসের সার্জারি, এটা কেউ দেখছে না বা জানছে না, তারা এই ব্যাপারটা এই সুযোগটা নিচ্ছে আর কি। এবার যেমন বিদেশে আপনি দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে এই ব্রেস্টের মার্কিং সহ এভরিথিং তারা একদম খোলামেলা করছে। আমরা সেই জিনিসটা করতে পারছি না, কিন্তু ব্রেস্টের প্রচুর পেশেন্ট আছে যাদের যে ইয়াং এজে মেয়েদের একটা রোগ আছে, সেটা হলো সেটাকে বলে আমরা জুভেনাল হাইপারট্রফি অফ ব্রেস্ট, অর্থাৎ বিয়ের আগেই জন্মগতভাবেই দেখবেন যে কারো ব্রেস্ট হিউজ আকার ধারণ করে। তো তার জন্য এটা একইভাবে হেলথ ইস্যু একটা, প্লাস হলেও যে কসমেটিক ইস্যু, তখন ওই ব্রেস্টটা থেকে তাকে কেটে ছোট করতেই হবে ডেফিনেটলি। হ্যাঁ, এবং বাবা মারা এটা সাধারণত বিয়ের কিছুদিন আগে আমাদের কাছে আসে যে মেয়েটাকে বিয়ে দিতে হবে, আমাদেরকে তাকে এটাই করতে হবে, হ্যাঁ, তার এই সার্জারিটা করতে হবে। এবং ব্রেস্টের আরও সার্জারি যেটা আছে যে
কেউ হয়তো খুব ভালো একটা তার টোটাল বডি কনফিগারেশনটা খুব ভালো ছিল একটা সময়, যখন ব্রেস্টটা এই মায়েরা যখন দুগ্ধদানের পরে বা প্রেগনেন্সির অনেক পরে যখন ব্রেস্টটা স্যাগিং হয়ে যায়, সেটা বেসিক্যালি আগের অবস্থায় বা কাছাকাছি অবস্থায় ফিরে নেওয়ার জন্য তারা একটা আত্মবিশ্বাসহীনতায় ভুগে। ডেফিনেটলি এটা যখন আমরা পুনরুদ্ধার করতে পারি বা কাছাকাছি নিতে পারি, তারা খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ে। এছাড়াও আরও ব্রেস্টের সার্জারি আছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে গাইনাকোমাস্টিয়া নামে একটা কন্ডিশন আছে। এইটার সোশ্যাল এটার তার মানে একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলতে পারেন, যে পুরুষ মনে করছে যে আমার ব্রেস্টটা বড়, এবং তার দুনিয়াটা তখন এটা কেন্দ্রিক হয়ে যায়। এটা আমরা অনেকেই বুঝি না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমার ব্রেস্টটা বড় হয়ে গেছে, কোনো পুরুষ, সে অ্যাট এনি কস্ট সে এই অবস্থা থেকে পরিত্রাণের যাবতীয় ব্যবস্থা সে গ্রহণ করবে, এবং এটা হলো সার্জারির মাধ্যমেই করবে। এবং হিউজ পরিমাণ পেশেন্ট, এবং এই ধরনের পেশেন্ট প্লাস্টিক সার্জারিতে সবচেয়ে বেশি এই গাইনাকোমাস্টিয়া, এবং তাদেরকে সিরিয়াল দিতে গিয়ে আমরা অন্যান্য সার্জারি অনেক সময় পিছিয়ে দিতে হয়। এত বিশাল সিরিয়াল থাকে গাইনাকোমাস্টিয়া পেশেন্টের জন্য। এবং এটা এই যে ফ্যামিলির লোকজন রাজি থাকে না, যে না তোমার এই সাইজ তো অনেকের ছিল, তোমার দাদার ছিল, ওনার তো ম্যাটার করে না, সমস্যা হয়নি। হ্যাঁ, আরো অনেকের দেখেছি তার ম্যাটার, তোমার কেন ম্যাটার করছে? এটাতে কখনোই এই ব্যাপারগুলো জাস্টিফাই করা যাবে না তার কাছে। আমরা আসবো প্রসঙ্গে। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, দর্শককে যুক্ত করি। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি অমূল্য চন্দ্র বিশ্বাস, গাজীপুর থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মেয়ে কপালের মধ্যে একটা টিপ দিয়ে যখন টান দিতে, তখন রিং এর মতো হয়ে যাচ্ছে। এটার বয়স প্রায় 4-5 বছর হয়ে গেছে। জি। এর মধ্যে আমি অনেকগুলো স্কিন ডাক্তার দেখাইছি, তারা বিভিন্ন ধরনের ক্রিম মলম দিচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু এইটা থেকে সলিউশনের উপায়টা কি? আবার একটু বলতে হবে যে হ্যাঁ, মানে কিসের প্রথমে দাগটি কিভাবে হলো? কোথায় দাগটা বলতে? কপালে টিপ দেয় তো। হ্যাঁ, মেয়েরা টিপ দেয় না, টিপ দেয় যে, আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কপালে যে টিপ দেয়, টিপ দেওয়ার পরে একটা রিং এর মতো হয়ে রিং এর মতো হয়ে গেছে, কামড়টা একটু উঠে গেছিল, চলতে বুঝতে পেরেছি, রক্ত করতে। এখন সব ঠিক আছে, কিন্তু দাগটা যাচ্ছে না, রিং এর মতো একটা দাগ বুঝতে পেরেছি। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা প্রশ্নটি আপনার নিচ্ছি। ডক্টর ইকবাল যেটি বলছেন যে মেয়েটি একটা টিপ পরার পরে সেই জায়গাটা রিং এর মতো একটা দাগ স্থায়ী হয়ে গেছে, যেটা আসলে হওয়ার কথা নয়। আচ্ছা, এমনি সাধারণত টিপ থেকে এরকম দাগ হওয়ার খুবই রেয়ার। এগুলা যদি হয় তাহলে বলতে পারি যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। সেটা যেহেতু আপনি স্কিন ডক্টর দেখিয়েছেন, তো কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হলে সেটা ধরতে পারার কথা এবং এটা সহজে চলে যাওয়ার কথা। তো এই দাগটা যেহেতু স্থায়ী হয়ে গিয়েছে, তাহলে যদি আপনার মেডিসিনে না যায় বা টপিক্যাল কোনো অয়েনমেন্টের মাধ্যমে যদি না যায়, সেই ক্ষেত্রে নন সার্জিক্যাল কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর যেমন আমরা লেজার করতে পারি কয়েকটা সেশন, তারপরে কেমিক্যাল পিলিং করতে পারি, মাইক্রো নিডিলিং করতে পারি। এইগুলোর মাধ্যমে যাওয়ার সম্ভাবনা আছে। সেটাতেও যদি না যায়, সেই ক্ষেত্রে আমরা সার্জারিতে যেতে পারি পরবর্তীতে। কারণ এটা একটা আসলে ওপেন, মানে এক্সপোজ প্লেস, ডেফিনেটলি খুব সহজেই চোখে পড়ে, কাজে সেটি চোখে পড়ে সহজে। নিশ্চয়ই এই জন্যই উনি কনসার্ন হয়েছেন। ডাক্তার ইকবাল, আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সৌন্দর্য বর্ধনে প্লাস্টিক সার্জারির ভূমিকা। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা খুবই আমরা বলবো যে আলোচিত একটা বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে সৌন্দর্য রক্ষায় প্লাস্টিক সার্জারি, এবং সেই আলোচনায় যুক্ত আছেন ডাক্তার ইকবাল আহমেদ। ডাক্তার ইকবাল, স্বাগত আরেকবার। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, যে ব্রেস্টের বিশেষ করে মেল যদি ব্রেস্ট সাইজ যদি বড় হয়ে যায়, এটাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলছি, সেটি কিন্তু ভীষণ তার জন্য বিব্রতকর, বিশেষ করে তার স্কুল, কলেজ এবং কর্মক্ষেত্র সবটি জায়গায় আসলে নানান রকম উনি নিগ্রহের শিকার হচ্ছেন, এবং সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য উনি ভীষণভাবে আকুলিত হন। তো সেই ব্যাপারটি একেবারে সুন্দরভাবে করা যায় কিনা আপনাদের প্লাস্টিক সার্জারির মাধ্যমে? জি, এটা খুবই সুন্দরভাবে করা যায়। আগে যেরকম একদম বিশাল একটা সার্জারির আয়োজন করতে হতো, কেটে করতে হতো, অনেক কিছু করতে হতো। হ্যাঁ, এটা আমরা অনেক ছোট করে নিয়ে সহজ করে নিয়ে আসছি। যেমন শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দিই, ইনজেকশনের মাধ্যমে শুধু লোকাল অ্যানেস্থেসিয়া দিই আমরা একটু ফুটা করে ওখানে লাইপোসাকশনের মাধ্যমে এটা করতে পারছি। যার ফলে যেটা হচ্ছে যে একদম অপারেশন টেবিল থেকেই পেশেন্ট উঠে বাসায় চলে যাচ্ছে, 10 মিনিট এখানে অপেক্ষা করে বাসায় চলে যাচ্ছে।
এইটার জন্যই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে যে না এত সহজ একটা সমাধান, সুতরাং আমি সারা জীবনের যে একটা একটা বোঝা তার বয়ে উপর বেড়াচ্ছে ছিল। সেটা থেকে পরিত্রাণে একটা সহজ উপায় আছে। হ্যাঁ, না, এই জন্য এটাই তো প্রচুর। দারুণ। হ্যাঁ হ্যাঁ মানুষ অনেকে ভয়ে সার্জারিতে আসতে চায় না, যে আবার অজ্ঞান করা হবে, নানান কাটাকাটি করা হবে, কিন্তু সেই ভয়টি কিন্তু এখান থেকে আমরা মনে হয় যে দূরীভূত হয়েছে অনেকখানি। আমাদের Exactly. সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলে আসি। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমাকে শুনতে পাচ্ছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম সালাম। মোহাম্মদ লুৎফর রহমান। জি লুৎফর সাহেব বলুন। জি, আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার ফেসে অতিরিক্ত তিল আছে, এটা মাত্র অতিরিক্ত, এটা সবসময় শোভার বিষয় হয়ে দাঁড়ায় না। সেই ক্ষেত্রে এখানে কি আপনার স্কিন সার্জারি করে এই তিলটা কি অপসারণ করা যাবে? সেক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে কিনা একটু বলবেন। জি জি অবশ্যই। জি ধন্যবাদ। আপনার এই তিলগুলোর সাইজ কীরকম আর হলো কতগুলি তিল, সেটার উপর ডিপেন্ড করবে যে চিকিৎসা পদ্ধতিটা কি হবে বেসিক্যালি। তো এটা একদম ডাইরেক্ট সার্জারি না করে সার্জিক্যাল যে প্রসিডিউরগুলো বললাম আমরা, নন সার্জিক্যাল প্রসিডিউর, যে লেজারের মাধ্যমে যাওয়ার মতো উপযোগী হলে সেটা আমরা লেজারের মাধ্যমে করতে পারি, CO2 লেজার অথবা প্লাজমা লেজারের মাধ্যমে। আবার যদি সারা মুখে ছড়ানো থাকে ফ্রিকেলসে খুবই চামড়ার উপরের একদম উপরের লেয়ারে থাকে এই ইয়াগুলা, এটা বেশ কয়েকটা লেজারের সেশন করলে কিন্তু চলে যায়। আবার অনেক বড় বড় তিল হলে সেই ক্ষেত্রে আপনার প্লাজমা লেজার বা মাইক্রো নিডলিং আরেকটু ছোট তিলের ক্ষেত্রে এই নন সার্জিক্যাল কিছু প্রসিডিউর করা যায়। আর যদি খুব বড় হয় সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের তিলের সমাধান আছে, এটাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। জি, তাহলে তো উনি আসলে অবস্থানটি অনুযায়ী সেই সে অবস্থা অনুযায়ী নিতে হবে। ব্যবস্থা করতে হবে আর একজন, কি। হ্যাঁ, আমার মনে তিলের হয় যে- বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। জি, একজন যথাযোগ্য একজন অ্যাস্থেটিক সার্জন অথবা যারা অ্যাস্থেটিক Exactly. পারপাস নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করলেই হবে। যোগাযোগ করলেই হবে। আমরা যে প্রসঙ্গটি নিয়ে আসছিলাম যে আরেকটি গুরুত্বপূর্ণ সার্জারি হচ্ছে সব, বিশেষ করে টামি, যেটা টামি, হ্যাঁ। বালজিং টামি যেটা আমরা বলি, যে ভুঁড়ি তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্যায় ভোগে না এমন লোকের সংখ্যা কমই, খুবই এবং কম। একটি বয়সের পরে কিন্তু সবাই এটি তার কনসার্ন হয়ে দাঁড়ায়, জি। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে নির্বিশেষে। এবং প্রেগনেন্সি পরবর্তী সময়েও অনেকে আসে মায়েদের যে ক্ষেত্রে না, এই এটি জিনিসটা একটু আসলে আমি বেশি হয়। আগের জায়গায় ফিরে যেতে পারছি না। এই ধরনের ক্ষেত্রে সমাধানটি কি? জি, এই ধরনের ক্ষেত্রে সমাধান হলো যে যদি টামিটা ঝুলে না যায়, অর্থাৎ পেট ঝুলে না যায়, শুধু স্ফীত হয়, জি, ফ্যাট জমে, সেক্ষেত্রে শুধু লাইপোসাকশন করলেই ইনাফ। লাইপোসাকশন এমন একটি প্রক্রিয়া যে বেশি কাটাকাটি না করি, শুধু সামান্য একটু ছিদ্র করে একটা ক্যানোলা ঢুকিয়ে দেয়। ক্যানোলা মানে হলো একটা নল ঢুকিয়ে দিয়ে মেশিনের মাধ্যমে ওখান থেকে চর্বিগুলো কালেকশন করে নিয়ে আসা। এতে করে যেটা হয় যে এই চামড়ার নিচে যে ভীষণ মোটা একটা ফ্যাট লেয়ার থাকে, এটার একদম 80%ই চলে আসে। হ্যাঁ, বেসিক্যালি 20% ফ্যাট রেখে আসতে হবে, হ্যাঁ, বা 10% ফ্যাট রেখে আসতে হবে। এটা খুবই সুন্দর একটা সমাধান। আর যদি অনেক বেশি ঝুলে যায় সেক্ষেত্রে যেটা করতে হবে টামিটাক সার্জারি, অর্থাৎ ইয়ার পরে, এই যে আমরা লাইপোসাকশনের পরে পেটের নিচে একদম সিজারিয়ান সেকশন যেখানে করা হয় তারও নিচে কেটে পেটটা টান টান করা হয়। এই টামিটাক সার্জারিতে বেশ কয়েকটা কাজ করা হয়, যে শুধু একদম রিডান্ডেন্ট স্কিনটা আমরা কেটে ফেলাম এটা না, এই যে পেটটা যে ঝুলে ছিল ভিতরে, যে রেকটাস শীত নামে একটা যে জায়গাটা ঢিলা হয়ে যায়, সেটা কিন্তু আমরা চাপিয়ে টাইট করে দিই। এতে করে হয় কি যে পেটটা খুব স্লিম হয়ে যায়, এবং মিড বডিটা, হ্যাঁ, মিড বডিটা খুব স্লিম হলে ওখানে একটা কার্ভ তৈরি হয়, মানে খুব অ্যাট্রাকটিভ একটা শেপ আসে। ইভেন যে নাভিটা নিচে নেমে গেছিলো সেটা উপরে একটা প্রপার জায়গায় প্লেস করে দেওয়া হয়। এতে করে এখানে অ্যাস্থেটিক অ্যাপিলটা খুব সুন্দর হয়, প্লাস একই সাথে তার ফাংশনাল ইমপ্রুভমেন্ট হয়। ফাংশনাল ইমপ্রুভমেন্ট মানে হলো যে এই যে অনেক বড় একটা ইয়ার জন্য, টামির জন্য যে আমি চলাফেরা করতে পারছিলাম না, এই চলাফেরাতে সুবিধা হলো, এটাকে বলছি আমরা ফাংশনাল ইমপ্রুভমেন্ট। এবং টামিটাকের রেজাল্ট খুবই সুন্দর হয়, যার ফলে যে টামিটাকের পেশেন্ট আমাদের অনেক বেশি। এই প্রসঙ্গে একটি প্রশ্ন আছে যে এই টামিটাক অথবা লাইপোসাকশন করার পর যদি এটি আবার ফিরে আসার সম্ভাবনা কতখানি? অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। হ্যাঁ, খুবই ফ্রিকুয়েন্ট একটা কোয়েশ্চেন। এবং একবার এক জায়গায় যদি লাইপোসাকশন হয় সেখানে কিন্তু সহজে ফ্যাট জমে না।
বিকজ ওই জায়গাটা তো হিলিং হবে, হিলিং হয় সাধারণত ফাইব্রোসিসের মাধ্যমে। হ্যাঁ, কখনোই কোনো কিছু একদম পার্মানেন্ট লক করে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা ডেফিনেটলি ডিপেন্ড করবে যে আপনার লাইফস্টাইলের উপর, আপনার ডায়েট হ্যাবিটটা কীরকম, আপনার মানে বডি মুভমেন্টটা কীরকম। মানে ওই সেডেন্টারি ওয়ার্কার আছে কিছু, যে তারা শুয়ে বসে থাকতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাট ডিপোজিশন বেশি হবে। তারপর আরও কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে যে আপনার থাইরয়েড ডিজিজ আছে কিনা, যে হাইপোথাইরয়েড, যদি থাইরয়েড হরমোন যাদের কম থাকে তাদের শরীরে ফ্যাট জমার প্রবণতা বেশি। তারপরে মায়েদের ক্ষেত্রে পিসিওএস নামে একটা সমস্যা আছে, অর্থাৎ ওভারিতে সিস্ট থাকলে, মাল্টিপল সিস্ট থাকলে, পলিসিস্টিক ওভারি থাকলে তাদের কিন্তু শরীরের মধ্যে চর্বি জমার প্রবণতা বেশি। তবে হ্যাঁ, একবার যদি আপনি লাইপোসাকশন করেন, ওই যে ওই পর্যায়ে আসতে আপনি যত খাওয়া দাওয়াই করেন না, যত শুয়ে বসেই থাকেন না কেন, কমপক্ষে 10 বছর লাগবে, সময় লাগবে, কমপক্ষে 10 বছর বা 20 বছর লাগবে যে আগের অবস্থায় ফিরে আসতে। হ্যাঁ, তো ডেফিনেটলি আপনি একটা অ্যাডভান্টেজ যে কোনোভাবেই আপনি পাচ্ছেন, যে কোনোভাবেই পাচ্ছেন। মানে তার জীবনটি যেখানে স্থবির হয়ে যায় সেখান থেকে গতিশীল করার চলমান জীবন পাওয়া যায়, সুবর্ণ একটি সুযোগ কিন্তু টাইমটেকের মধ্যে রয়েছে। দারুণ একটি বিষয় বললেন। আরেকটি বিষয় হচ্ছে যে আরো অবাঞ্ছিত কিছু যে ফ্যাট যে রয়েছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে পিঠের দিকে কিছু ফ্যাট জমা হয়, থাইয়ে কিছু ফ্যাট বলেছেন, সেগুলোর কাজও আপনারা করে থাকেন বলছেন। ডেফিনেটলি সেগুলোর ইম্প্যাক্ট কিরকম বা খুবই সুন্দর ইম্প্যাক্ট। বিকজ মায়েদের ক্ষেত্রে যেটা হয় সাধারণত ব্যাক ফোল্ডস বলি আমরা, ব্যাক ফোল্ডস বা লাভ হ্যান্ডেলস, ব্রা লাইনে ফ্যাট থাকে, অথবা এই যে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়েছেন আর্মের নিচে ফ্যাট, এটা তাদের অনেক বড় একটা কনসার্নের বিষয় হয়। এবং যারা ব্যাক ফোল্ডস নিয়ে চলাফেরা করেন তারা খুব অস্বস্তি ফিল করেন, বিশেষ করে ড্রেস আপ ফিট করতে চায় না। প্লাস হলো যে একটা যে সুন্দর বডি কন্ট্যুর ছিল এক সময়, উনি এটাকে ফিল করতে থাকেন, মিস করতে থাকেন। এটার খুবই সুন্দর সমাধান হলো লাইপোসাকশন। এই লাইপোসাকশনের মাধ্যমে এই ফোল্ডগুলো একদম সমান করে ফেলা যায়, একদম সমান করে ফেলা যায়, এবং এতে করে পেশেন্টের কনফিডেন্স অনেক বৃদ্ধি পায়। দারুণ, এটি খুব সুন্দর বললেন। আর কাটাকাটি করতে হয় না, শুধুমাত্র একটা ছোট ছিদ্রের মাধ্যমেই করা যায়। আমরা এক সময় দেখতাম যে বিভিন্ন মিডিয়া জগতের বা যারা নাকি একেবারেই সম্মুখ সারির যারা অভিনয় বা ইয়েতে করেন, তাদের অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন সময় হঠাৎ করেই একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, যে সৌন্দর্যের একটি পরিবর্তন, বিশেষ করে হলিউড বলিউড যে জায়গায় বলুন না কেন, এবং তারা বেশিরভাগই বিদেশে চলে যেতেন। প্রবণতাটি সেরকম, পার্শ্ববর্তী রাষ্ট্র অথবা আরো দূরের কোথাও রাষ্ট্র। কিন্তু আপনি বললেন যে আমাদের আধুনিক চিকিৎসা সবগুলো উপকরণই এখানে রয়েছে। তো সেই জায়গাটি, এই বিদেশ যাওয়ার প্রবণতাটিকে রোধ করা যায় কিভাবে? আমরা আসলে কিভাবে সেটিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি? অ্যাস্থেটিক সার্জারির ক্ষেত্রে আমি বলবো, যেহেতু সব ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আমাদের কাছে আসছে, আমি বলবো যে এটা অনেক অলরেডি রোধ হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। তো ডেফিনেটলি আমাদের একটু বিদেশ প্রীতি আছে, বা আমরা বলবো না যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট আমরা করি, এই দাবি আমরা কখনোই করব না। তো ডেফিনেটলি অনেকেই যান, কিন্তু এটা অনেকাংশেই রোধ হয়ে গেছে। কারণ আমাদের এই দেশে এটা পার্শ্ববর্তী দেশের তুলনায় বা উন্নত দেশের তুলনায় অনেক কম প্রাইসে করা যাচ্ছে একদম। হ্যাঁ, যার ফলে যেহেতু আমাদের রেজাল্ট কীরকম এটা আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছে, তো তারা সেই আস্থা রেখে আমাদের কাছে আসছে এখন। তো এই জিনিসটার অনেক পরিবর্তন হয়েছে, আমি এইটুকু শুধু বলবো। মানে সেটি আস্থা অর্জনটির জায়গাটি আসলে আরো সঠিক করাটাই হচ্ছে মানে প্রতিরোধের প্রধান উপায়। আমি খুব একটি বিষয় আসলে জানতে চাই, যে খরচের একটি বিষয় রয়েছে সেখানে, যে এটি কি সবার আওতার মধ্যে রয়েছে কিনা এখন পর্যন্ত? এই অ্যাস্থেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি এটি কি সুদূর পড়া হতো কিনা অনেকের কাছে, যে না এটি ভীষণ খরচের একটি বিষয়, আমরা এটাতে চিন্তাও করতে পারি না, বা একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য এটি সীমাবদ্ধ কিনা? না, একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য সীমাবদ্ধ কিনা না। আপনি জানেন যে অ্যাস্থেটিক সার্জারি একটা লাক্সারি সার্জারি, এটার প্রাইস সারা বিশ্বেই অনেক বেশি, একটু বেশি। তো ডেফিনেটলি তাদের তুলনায় যেহেতু আমাদের এখানে একটু কম, এবং আমাদের কাছে তো সব শ্রেণীর লোকরা আসছে, গ্রামের মহিলারা আসছে, গ্রামের লোকজন আসছে, প্রচুর আসছে। তো আমরা বলতে পারি যে তাদের অ্যাফোর্ড করার মতো একটা লেভেলে আমরা এই প্রাইসটা রেখেছি। হ্যাঁ, এই প্রাইসটা আছে আর কি। তো এটা একদম নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই আমাদের কাছে আসছে। তার মানে আমরা বলতে পারি যে এটা তাদের অ্যাফোর্ডের মধ্যেই সহনীয় মাত্রায় রয়েছে। আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত রয়েছেন, আমরা তাদের প্রশ্নগুলো নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন?
আমাকে হ্যালো। শুনতে পাচ্ছেন? বলুন, আমরা শুনছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমি শামসুন্নাহার বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, মানে আমার মেয়ে মানে ওর বয়স হচ্ছে 26 বছর। জি 26 ওর বছর জন্ম থেকে একটা কান গ্রো করেনি। আচ্ছা কান গ্রো করে। হ্যাঁ। জি, জি। মানে একটা কান ওর আরেকটা কানে ওর সমস্যা আছে। কানটা পুরোপুরি গ্রো করেনি, বুঝতে পুরোপুরি পেরেছি। গ্রো করে। পুরোপুরি গ্রো করেনি। জি। আচ্ছা, আচ্ছা। মানে ওর দেখতে আর কি ওর একটা অন্যরকম লাগে। এটা কি কোনো করার কিছু আছে কিনা, সম্ভব কিনা? সম্ভাবনা আছে কিনা? জি জি, আমরা যাচ্ছি একটু আরেকজন দর্শককে সঙ্গে ওকে, যুক্ত ওকে, করে ওকে। নিই। দর্শক, আপনার পরিচয় এবং নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রোজি আক্তার বলছিলাম উত্তরা জি। থেকে। জি রোজি, হ্যালো। বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার ছেলের অন্ডকোষে দুটা সিস্ট মতো হয়ে আছে। Cyst, আচ্ছা। এটা প্রায় 5 বছর অধিক হয়ে গেছে। এখন এগুলো অপারেশন করার ব্যাপারে কোনো সুযোগ আছে আছে কিনা? উনি যেহেতু অ্যান্থেটিক ল্যাপারোস্কোপি এই জাতীয় অপারেশনগুলো করে থাকেন, সেটা কি সম্ভব এইভাবে করা? এই ব্যাপারে আমাকে একটু জি, সাজেশন দিলে। অসংখ্য ধন্যবাদ। আমরা দুটি প্রশ্নে যাই। প্রথম যিনি করেছেন তার মেয়ের জন্য, যেটি আমরা কানের 26 যে বছর কথা বয়স, বললেন, ওনার 26 কান একটা অ্যাবসেন্ট এবং আরেকটা কান একটু ডিফেক্ট আছে। এটা আমরা যেটা বলছিলাম প্রথমে, যে এটাকে বলে মাইক্রোশিয়া। জন্মগতভাবে যাদের কানের ত্রুটি থাকে বা কানটা খুব ছোট হয়, সেটাকে আমরা মাইক্রোশিয়া বলি জি। মেডিকেলের ভাষায়। এটা ডেফিনেটলি সার্জারির মাধ্যমে কান তৈরি করা যায়। তার যদি কানের শ্রবণ শক্তির কোনো সমস্যা থাকে, সেটা হয়তো সার্জারির মাধ্যমে উদ্ধার হবে না, কিন্তু অপোজিট কানের মতো একটা কান আমরা তৈরি করে দিতে পারবো। পারবেন। হ্যাঁ, সাধারণত এটা এই 7 বছর বয়সে এই সার্জারিগুলি শুরু হয়। তো আপনি যেহেতু এটা তখন করেননি, তো এখন যে করা যাবে না তা না। ডেফিনেটলি একটা 26 বছরের মেয়ের জন্য, যার মেয়ে বিয়ে হয় নাই বা তার জন্য এটা অনেক বিব্রতকর। এটা সার্জারির মাধ্যমে কারেকশন করা সম্ভব, করা সেটি সম্ভব, সম্ভব, হ্যাঁ। যোগাযোগ করা সম্ভব, এবং অ্যাস্থেটিক এবং প্লাস্টিক সার্জারি আসলে সেটি রাইট এটার পারসন। একমাত্র সমাধান। হ্যাঁ, এটা অটোপ্লাস্টি বলে এই সার্জারিটাকে। এটা ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে জি। আমাদের আর দেশে। দ্বিতীয় আরেকজন প্রশ্ন করেছেন যে তার ছেলের জন্য যে অন্ডকোষে হ্যাঁ। সিস্ট রয়েছে, সেটি অন্ডকোষের সিস্ট যদি বাচ্চার বয়স অল্প হয়, সেক্ষেত্রে আপনি একজন পেডিয়াট্রিক সার্জন অর্থাৎ শিশু সার্জন দেখাবেন, অথবা যদি আরেকটু বড় হয়, সেক্ষেত্রে একজন ইউরোলজিস্টকে দেখালে সবচেয়ে ভালো হবে। এই এরিনাটা ওনাদের বেসিক্যালি। মানে সেটি যদি আসলে কোনো কিছু সমাধান হয়, হ্যাঁ, হ্যাঁ। সেটি করবেন। যদি আধুনিক কোনো পদ্ধতি থেকে, সেটিও করবেন। জি। আমরা আসলে শেষের দিকে এসে গেছি। তারপরেও আমি একটু জানতে চাই যে শুধু অ্যাস্থেটিক সার্জারি, এটি শহর কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা বলা যায়, যে একেবারেই ঢাকামুখী। তো সেটি আসলে ডিসেন্ট্রালাইজ বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগটি রয়েছে কিনা বিভিন্ন মাধ্যমে বা সরকারি বা বেসরকারি পর্যায়ে? জি, এটা শহর কেন্দ্রিক হওয়ার একটা কারণও আছে। বিকজ আমাদের বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি লাগে। হ্যাঁ, এটা নিশ্চয়ই খুব দ্রুতই একদম সারা দেশে ছড়িয়ে যাবে, একদম প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে যাবে। এই জিনিসগুলো ডিসেন্ট্রালাইজ হইতে একটু টাইম লাগে। তবে যেহেতু বিভিন্ন মেডিকেল কলেজে এই যন্ত্রপাতিগুলি অ্যাভেলেবেল হচ্ছে, যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে, সবগুলি মেডিকেল কলেজে নাই, বড় বড় মেডিকেল কলেজগুলিতে আছে। সো সেখান থেকে আপনারা সবগুলি সার্ভিস না পেলেও কিছু সার্ভিস তো ডেফিনেটলি অন্ততপক্ষে পাবেন। যেটি এসেনশিয়াল সার্ভিস যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো পাবেন। পাওয়ার সেগুলো সুযোগ পাবেন। রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইকবাল আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবার আমরা অ্যাস্থেটিক সার্জারি নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24 এর দর্শকদের ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে। সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাস্থেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি শুধুমাত্র যে আমরা বলছি বাহ্যিক সৌন্দর্য পর্যন্ত, তা নয়। এটির কিন্তু একটি সামাজিক একটি মূল্যবোধ রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন সার্জিক্যাল বা সৌন্দর্য বর্ধনের যে বিষয়গুলোর কারণে বঞ্চিত, তারা সোশ্যালি কিন্তু নানানভাবে হেয় প্রতিপন্ন হয়। সেটি থেকে বাঁচার জন্য কিন্তু অ্যাস্থেটিক সার্জারি একটা গুড থিং, এবং সেটার মাধ্যমে কিন্তু তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এবং যারা আসলে মুখমণ্ডল, ব্রেস্ট এবং পেটের যে সমস্যাগুলো নিয়ে ভুগছেন, সেটার কিন্তু সহজ সমাধান রয়েছে। আগে যেরকম আমরা ভাবতাম যে সার্জারিগুলো অনেক জটিল, কিন্তু আমাদের আজকের আলোচক সেটি বলেছেন যে এখন অনেক সহজে সেগুলো করা সম্ভব। সবাই আসলে আমরা ভালো থাকি, সৌন্দর্যের মধ্যে থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ অসংখ্য।